ওকে স্প্রিং এই সরল ছন্দিত স্পন্দনের বৈশিষ্ট্যগুলো মনে আছে শোনা? বলো তো শোনা, আইছিলে তুমি সেদিন, মিস করো কেন তুমি? ভালো লাগে না, মিস করলে হবে কাল। স্প্রিং এর সরল ছন্দিত স্পন্দনের স্পন্দন দেখো স্প্রিং এর সরল ছন্দিত স্পন্দন পর্যাবৃত্ত গতি, ওই একই একই অর্থই আসবে। পর্যাবৃত্ত দেখো একটা স্প্রিংকে আমি ঝুলে দিলাম, শোনো প্রত্যেকটা অধ্যায়ে তোমরা জানো একটা করে কি থাকে, প্রাণ ভ্রমরা। ও বাহ দারুণ তো, প্রত্যেকটা অধ্যায়ে থাকে কি একটা করে প্রাণ ভ্রমরা থাকে। যেমনটা আমরা আগের অধ্যায়ে কি করলাম, আমরা যেটা করলাম এর আগে, ওখানে ছিল ব্যতিচার, বৃত্তির পরীক্ষা না, ওটা হলো ব্যতিচার, আলোর ব্যতিচার। ব্যতিচারটা নিয়ে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করছে বিজ্ঞানী এবং দ্বিচিরের মাধ্যমে ওটা একটু ব্যাখ্যা করছে। তাহলে এই অধ্যায়ের প্রাণ ভ্রমরা হলো স্প্রিং। স্প্রিং এর মধ্যে সরল ছন্দিত স্পন্দন, এখানে কি কি ঘটনা ঘটে এই নিয়ে কথা, আর কোনো কথাই নাই, শেষ। এই অধ্যায় এই স্প্রিং দিয়ে শেষ, মানে সরল ছন্দিত স্পন্দন। এটার সংক্ষিপ্ত রূপ কি ছিল? এস এইচ এম নাকি সিম্পল, বলো রে, সিম্পল হারমোনিক মোশন, সরল ছন্দিত স্পন্দন। এখানে ছিল স্প্রিংটা স্বাভাবিক অবস্থায়। তো এটাকে যদি আমি এখানে একটা ভর ঝুলে দেই কি হবে বলো তো? এটা নিচে চলে যাবে না? মানে এই দেখো স্প্রিংটা চলে গেল, তখন একটু একটু লম্বা হয়, নিচে চলে গেল। এখানে একটা ভর ঝুলে দিলাম, এম ভরে একটা ভর ঝুলে দিলাম। দেওয়ার পর এই ভরটাকে ধরে, এটাকে ধরে যদি আমি নিচের দিকে একটু টানে ছাড়ে দেই, তাহলে এই স্প্রিংটা কি করবে? উপরে নিচে ওঠানামা করবে নাকি? উপর নিচে ওঠানামা করবে। তখন এর যে গতিটা হবে, এই গতিটা হচ্ছে আমাদের সরল ছন্দিত স্পন্দন। কারণ দেখো গতিটা সরল ছন্দিত স্পন্দন হতে গেলে কি লাগে? একটা সরল রেখা বরাবর, সরল রৈখিক বরাবর বস্তুটা আপ ডাউন করবে। আর কি লাগে? যে সরল ছন্দিত স্পন্দনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে এর ত্বরণ হলো সরণের বিপরীত দিকে কাজ করে নাকি? এবং ত্বরণ কি হয়? ত্বরণ সরণের সমানুপাতিক, লিখে দিচ্ছি ওটা দেখো তো, ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীত দিকে কাজ করে, এই বৈশিষ্ট্য থাকে। এটা যখন উপরে নিচে আপ ডাউন করবে, দেখো কখনো এই পয়েন্টে থাকবে, কখনো এই পয়েন্টে থাকবে, তাই না? উপর নিচে আপ ডাউন করতেছে, কখনো এই পয়েন্টে থাকবে, কখনো এই পয়েন্টে থাকবে, উপর নিচে কিন্তু আপ ডাউন করবে। আচ্ছা নাম দিই আমি, এগুলো এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম, এটা ডি দিলাম। দেখো মাঝখানে ছিল কিন্তু বস্তুটা, কিন্তু মাঝখান থেকে একবার উপরে যাবে, আবার নিচে আসবে। তাই আমি বললাম এই এই বয়ামভরে বস্তুটা বি পয়েন্টে আছে। এখন বলা তো বি পয়েন্টে এটা কি উপরে ওঠার সময় না নিচে নামার সময়? ওটা কি আমরা বুঝা পারবো? আমরা বুঝা পারবো না। ওঠার সময় হতে পারে, নামার সময় হতে পারে। তাহলে বি পয়েন্টে আছে, এটা ওঠার সময় না নামার সময়, এটা যখন আমি নির্দিষ্ট করে বলবো তখন কিভাবে বলবো আমি? তাহলে আমরা এই যে উপরে নিচে উঠতেছে নামতেছে, তাহলে এটাকে আমরা তুলনা করতে পারি ওই যে এর আগে করেছিলাম না সেটা।
হ্যালো, এই এবার হয়েছে না? মনে করো এটা একটা চরকা নাকি এটা চাকা, এটা একটা চাকা, এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে। এটা কিন্তু বাস্তব নয়, বুঝলে, এটাকে আদর্শ হিসেবে ধরা হয়েছে, তুলনা করা হয়েছে। এই যে বস্তুটা এখানে আপ ডাউন করতেছে, এই আপ ডাউনের সাথে চরকার যে একটা বস্তু রয়েছে, এই বস্তুটা যে ঘুরবে তার একটা ছায়া আসে পর্দায় পড়বে, বা এখান এই দিক থেকে আলো আসতেছে, এদিক থেকে আলো আসতেছে, আলো আসে পড়লো, বলো তো এই বস্তুটার ছায়া কোথায় দেখা যাবে পর্দায়? এই সোজা না, এই জায়গায় দেখা যাবে না? হ্যাঁ, শুধু এই জায়গায় দেখা যাবে। এটা হলো মনে করেন এক্স অক্ষের সাথে কত, এক্স অক্ষ না এটা এক্স অক্ষ, বলতো এই বস্তুটা এখন এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ আছে? বস্তুটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ আছে? জিরোতে নাই, এক্স অক্ষ না, এক্স অক্ষের উপরেই আছে না। এক্স অক্ষের সাথে এক্স অক্ষ কত ডিগ্রি? 0 ডিগ্রি না। ওকে, তারপর দেখো এই বস্তুটা যখন ঘুরে, এটা কিন্তু ঘুরতেছে, চরকা কিন্তু এভাবে ঘুরতেছে, এটা এভাবে ঘুরতেছে। এই বস্তুটা যখন এই জায়গায় যাবে তখন এই ছায়াটা কোথায় পড়বে? এই জায়গায় পড়বে না? এটা উপরে উঠবে না? এটা উপরে উঠলে এই ছায়াটা উপরে উঠবে না? ছায়াটা তখন যাবে কোথায়? এই জায়গায় নয়? চরকাটা ঘুরে যখন এটা এটা তখন ঘুরে যখন এই জায়গায় যাবে তখন ছায়াটা কোথায় পড়বে? এই জায়গায় পড়বে না? তাহলে দেখো এই ছায়াটা কিন্তু ধীরে ধীরে উপরে উঠতেছে, নয়? এখানে অসংখ্য বিন্দু পাবো আমি, আমি সবগুলো আঁকাচ্ছি না, মোটামুটি এখানে নিলাম, এখানে নিলাম, আর এখানে নিলাম, বাকিগুলো তো এমনি থেকে হবেই, নয়? একটা বিন্দু, একটা বিন্দু, তিনটা বিন্দু নিলাম না, আর বাকি সব জায়গার জন্য সবগুলো হবে, তিনটা বুঝলে বাকি সবগুলো একই রকম। এখান থেকে যখন এখানে আসবে তখন ছায়াটা কোথায়, সরি তিনটা নিবো তো আমি, এখান থেকে যখন এখানে আসবে তখন ছায়াটা কোথায় যাবে বলো তো? আবার আবার এখানে আসবে না? হ্যাঁ, এখান থেকে আবার দেখো তো ছায়াটা আবার ডাউন হবে না? এখান থেকে দেখো উপরে উঠতেছে, উপরে উঠতেছে, উপর এখানে ওঠার পর আবার ছায়াটা কি হবে? নিচে দিকে ডাউন হবে না? ডাউন হয়ে আসলে মানে এটা ছায়া তখন কোথায় পড়বে? এখানে পড়বে না? তাহলে বলো তো প্রথম যেটা ছিল সেটা যে কোণ উৎপন্ন করতে, সেটা হচ্ছে θ1, পরে যেটা করলো এই এটা θ1, আর পরে যেটা করলো এটা কত? θ2 না? তাই তো, নয়? θ2, তারপরে যেটা করলো সেটা তার চেয়ে আরেকটু বড় কোণ না? তাই তো। কিন্তু দেখো তো তারপরে যেটা করলো এটা এটার নাম দিলাম আমি মনে করি θ3। এখন দেখো এই যে বিন্দুটা আছে, উপরে একটা এ, নিচে একটা বি, আচ্ছা এ আর বি, এখন বস্তুটা বি বিন্দুতে আছে, আমি যদি বলে দিই এইভাবে, মানে এই যে বি বিন্দুর কথাটা ভাবে, স্পিনটা যখন উপরে নিচে ওঠানামা করতেছে, বললাম এই বি বিন্দুটা হচ্ছে, বি বিন্দুতে তার দশা, এই যে কোণ আছে না, এই কোণটাকে আমরা বলবো এখন থেকে দশা, কারণ এই কোণটাই বলে দিচ্ছে যে বস্তুটা উঠতেছে নাকি নামতেছে, তাই নয়? দেখো যখন কোণটা ছিল θ1, বলো তো বস্তুটা বি বিন্দু ছিল না? কখন ছিল? তো ওঠার সময় না নামার সময়? চরকাটা ঘুরতেছে এদিক বরাবর, এদিক বরাবর, এটা রোটেশন করতেছে এদিক বরাবর, এদিক বরাবর, তাহলে এখানে আছে, এটা ওঠার সময় না? বি বিন্দু যখন θ1 ছিল, কোনটা যখন θ1 ছিল তখন বি বিন্দুতে তার অবস্থান ছিল উপরের দিকে, নয়? ওঠার সময় তখন বলি যে বি বিন্দুর দশা হচ্ছে θ1, তাহলে আমরা বুঝবো না যে বি বিন্দুতে বস্তুটা তখন উপরের দিকে উঠতেছিল, কি θ1। আবার যদি বলি একটা বস্তু বি বিন্দুতে আছে কিন্তু তার দশা হলো θ3, তাহলে বলতো কি বুঝবো আমরা? বস্তুটা তখন নিচের দিকে নামতেছিল, কি? আচ্ছা এখানে নামার পর বস্তুটা যখন এখানে আসবে, এই জায়গায় যখন আসবে, এখানে যখন আসবে তখন তখন আমাদের ছায়াটা তখন আমাদের ছায়াটা কোথায় দেখা যাবে? এখানে দেখা যাবে না? ঠিক এই জায়গায়। ওকে, আচ্ছা বলো তো তখন দশা কত হবে? দশা মানে কোণ, কোনটাই হলো দশা। এখন তোমরা বলতে পারো যে কোণই কেমন করে দশা হলো? নয়, দশা মানে অবস্থা, একটা কণার অবস্থা। দেখো তো আমরা কোণ দিয়েই কিন্তু বোঝা পারছি যে কণাটা কোন অবস্থানে আছে, নয়? উপরের দিকে যাওয়ার সময় নাকি নিচের দিকে নামার সময়। এই জন্য এই কোণটাকে বলা হচ্ছে এই বিন্দুটার
দশা। সরল সন্ধিত স্পন্দনের যে কোনো বিন্দুতে দশা হলো কোণ, কোণ দিয়ে আমরা মাপি। আচ্ছা, এখানে এখানে এই যে এর দশা কত বলতো? এর দশা মানে এক্স অক্ষ এদিকে না, তাহলে এর সাথে কত ডিগ্রি ঘুরলো? 180 ডিগ্রি। ওটা তো ডিগ্রিতে, রেডিয়ানে করলে কত হয়? রেডিয়ানে করলে দশা। এই দশাকে প্রকাশ করা হয় এই চিহ্ন দ্বারা, বুঝলে, ডেল দ্বারা। দশা কত হচ্ছে? 180 মানে পাই। এর দশা হলো পাই। এখন বলো তো এ বিন্দুর দশা কত? এ বিন্দুটার দশা কত বলো? এ বিন্দু, এ বিন্দু মানে এটা ডেল, এটা এটা আমি বের করলাম ডেল 0, তাহলে ডেল এ কত? পুরোটা মিলে পাই। 180 মানে কিন্তু পাই, রেডিয়ানে হলো পাই। 180 মানে পাই, পুরোটা মিলে এটা 180 মানে পাই। তাহলে এটা কত? 180 অর্ধেক না? তাহলে ডেল এ বিন্দুর দশা হচ্ছে পাই বাই 2। ওকে, তারপরে এবার দেখো চরকাটা তো আর থামে নাই, চরকাটা এবার কোন দিকে যাবে? নিচের দিকে যাবে না? চরকাটা ঘুরতে থাকবে তো নাকি? চরকাটা ঘুরতে ঘুরতে মনে করো এই জায়গাতে আসলো বিন্দুটা, তাহলে এই যে এখানে আসলো, তাহলে বলো তো এখানে আরেকটা ছায়া পাওয়া যাবে না সি বিন্দুতে? ঘুরতে ঘুরতে পাকতে পাকতে এই জায়গাতে আসলো, তার জন্য আরেকটা ছায়া এখানে পাবো না এই জায়গাতে নাকি? চরকাটা ঘুরতে 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 এই জায়গাতে আসলো, এই জায়গা ঘুরতে ঘুরতে এই জায়গা চলে আসলো মনে করো, এই জায়গাতে আসলো। তো এটার জন্য আবার কোথায় পাবো বলো তো? ছায়া আবার এখানে পাবো না? সেম এখান থেকে সর্বোচ্চ উপরে উঠলো, কিন্তু সর্বোচ্চ উপরে উঠে আবার কিন্তু ডাউন নাকি? তাহলে সাম্যাবস্থা থেকে কোন একটা সরল সন্ধিত স্পন্দনের কোন একটা কণার সর্বোচ্চ যে সরণটা হচ্ছে, এটাকেই বলতেছি আমরা বিস্তার। সরল সন্ধিত স্পন্দনের বিস্তার। বলতো সাম্যাবস্থা থেকে কোন কণার সরণ কি বিস্তারের চাইতে বড় হতে পারে? দেখো দেখো, এর উপরে আর উঠবে? এর উপরে আর নামবে? নামবে না। তাহলে সাম্যাবস্থা থেকে বিস্তারের সংখ্যা তো আমাদের 9 10 পড়া আছে। সাম্যাবস্থা থেকে যে কোনো একদিকে কোন কণার সর্বোচ্চ সরণ, কোন কণার সর্বোচ্চ সরণকে বলা হচ্ছে বিস্তার। আর বলতো কোন কণার সরণ কি বিস্তারের চাইতে বড় হবে? হবে না, কিন্তু বিস্তারের চাইতে বড় হবে না। তাহলে এখন দেখো কোন কণা যখন উপরে নিচে ওঠানামা করবে, তখন আমরা এটাকে তুলনা করবো সবসময় চরকার সাথে, বুঝতে পারলে? কল্পনা করবো যে এটা চরকার থেকে ছায়া পড়ে এটা উপরে নিচে আপ ডাউন করতেছে। দুটো ওদের সাথে খুব সম্পর্ক, কিন্তু দুটার সাথে একদম সেই রকম সম্পর্ক। আগে তোমাদের এই অধ্যায়টা শেষ করে পারলে ভালো হতো। আমরা এবার এক বের করব যে সাম্যাবস্থা থেকে সরল সন্ধিত স্পন্দনের কণাটা সাম্যাবস্থা থেকে সময়ের সাথে সাথে, আচ্ছা সময়ের সাথে সাথে তার অবস্থা চেঞ্জ হচ্ছে না? ঘুরতেছে, সময় লাগবে না? সময় লাগতেছে নাকি? ওকে, এটা যে ঘুরতেছে, চরকাটা যে ঘুরতেছে, তাহলে ঘোরার ক্ষেত্রে আমাদের একটা এক থাকে না, বেগ থাকে না? একটা বস্তু যখন কোনো একটা মানে বিন্দুকে কেন্দ্র করে ঘোরে, তারও কিন্তু একটা কৌণিক বেগ থাকে, থাকে তো নাকি? কৌণিক বেগ। আর কিন্তু কোনো রৈখিক বেগ আমরা হিসাব করো কৌণিক বেগ। কৌণিক বেগকে প্রকাশ করা হয় কি দ্বারা? কৌণিক বেগকে প্রকাশ করা হয় হলো ওমেগা দ্বারা। আচ্ছা, বস্তুটা এখান থেকে এখানে গেল, দূরত্ব অতিক্রম করলে হচ্ছে, কৌণিক দূরত্ব অতিক্রম করলে হচ্ছে থিটা। কোন সময়ের মধ্যে এটা? কোন সময়ের মধ্যে? টি সময়। ভালো করে দেখো, দেখো টি সময়ের মধ্যে সাম্যাবস্থা থেকে কৌণিক দূরত্ব অতিক্রম করলে কত? থিটা নাকি? তাহলে এই যে কোণটা আমরা চাচ্ছি, এই কোণটা আমরা প্রকাশ করবো হচ্ছে কৌণিক বেগ দ্বারা নাকি? তাহলে তোমাদের মনে আছে সমবেগের ক্ষেত্রে সূত্র কি ছিল? এর সমান সমান ভিটি না? এর সমান সমান ভিটি। এখানে বলা তো সরণটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? থিটা দ্বারা। কৌণিক ঘোরার ক্ষেত্রে সরণটা হয়ে যায় কৌণিক সরণ।
কত ডিগ্রি সরে গেল নাকি থিটা, আর বেগটা কি হয়ে যায় কৌণিক বেগ, সময়টা হলো টি, নয়? ওকে, তাহলে দেখো থিটা সমান কি লেখা যায় ওমেগা টি। তার মানে আমরা যে কোনটা আছে না এই থিটা, থিটা সমান আমরা লিখবো হচ্ছে ওমেগা টি। তার মানে ওমেগা টি মানেই হলো থিটা, মাথায় রাখবে কিন্তু এটা ওমেগা আর টি এই দুইটার গুণফল মানে কি থিটা। সরণ কিন্তু এটা কি সরণ, থিটা মানে কিন্তু সরি কৌণিক সরণ না, এটা কৌণিক সরণ তো আমাদের এটা থিটা নাকি। ওমেগা টি মানে কি কোণ, কোণ মানে কি দশা, কোণ মানে দশা, এটা মানে কিন্তু আমাদের ডেল। তার মানে ওমেগা টি মানেই কোণ, থিটা মানেই কোণ, ওমেগা টি মানেও কোণ। ওমেগা আর টি কৌণিক বেগের সাথে যদি আমরা টিটা গুণ করে দেই তাহলে কিন্তু পাই যাবো আমরা কৌণিক সরণ। এই দুটার গুণফল কিন্তু কৌণিক সরণ নাকি ওমেগা টি মানেই কোণ। আচ্ছা এবার আমরা দেখি তো এই বস্তুটা যখন ঘুরবে তখন এর যে গ্রাফটা আমরা আসলে কি বের করব, আমরা বের করব হচ্ছে সরণ। সরল সন্দিত স্পন্দনের ক্ষেত্রে কোন কণার সাম্যাবস্থান থেকে সরল নির্ণয়। দেখো সরল আমাদের মূল কাজ কিন্তু এটাই, সরল সন্দিত স্পন্দনের ক্ষেত্রে কোন কণার সাম্যাবস্থান থেকে সরণ, সাম্যাবস্থান আর মাঝখান থেকে সরণ মানে কোন সময়ে কত কত দূরে থাকবে মাঝখান থেকে ওটা আমরা বের করব। আচ্ছা ওটা বের করার জন্য কি করা যায় বলো তো, কি করা যায়? সরণ মানে দেখো ভালো করে খেয়াল করো, এদিকে দেখো, সরণ মানে হলো এক্স অক্ষ থেকে কত দূরে গেল, নয়? এই দেখো তো এখানে ছিল এখানে উঠলো, তাই না? এখানে থাকা মানে এখানে কোথায় থাকবে, এখানে থাকা মানে এখান থেকে এটা উঠলো না, তাহলে বলো তো এটাই আমাদের সরণ না? সাম্যাবস্থান থেকে এতটুকুনি আমাদের সরণ না? তাহলে এখানে কল্পনা করলে সেটা কি হবে বলো তো, শোনো না, এটা আমাদের সরণ না? মনে করো এখান থেকে এখানে উঠলো, তাহলে এখান থেকে এখানে উঠবে না ছায়াটা, তাহলে এই দূরত্বটা আমাদের সরণ না সাম্যাবস্থান থেকে? তাহলে বলতো এই সরণটা এখানে বের করতে চাইলে কি করা লাগবে, এখানে কি করা লাগবে? তাহলে এই যে এখান থেকে এটা সোজা টান দিলেই হবে, না? তাহলে এই যে এই দূরত্বটাই তাহলে আমাদের সরণ নাকি? জি না, ওটা আমাদের সরণ নয়। এক্স অক্ষ থেকে ওটা আমাদের সরণ, কারণ এটা তো আমাদের ঘূর্ণন ঘুরে। আচ্ছা এটাকে আরেকটু সুন্দরভাবে আঁকাই, এই জায়গা নিয়ে গেলাম মনে করেন, নাও এইবারে বলো সরণ মানে কি? এক্স অক্ষ থেকে কত দূরে গেল, তাহলে এখান থেকে লম্ব টানা লাগবে না? তাহলে এই দূরত্বটা এটা হবে না, এটা হ্যাঁ সরণ ছাড়া বলো এই সোজা টান দিলে এটা আমাদের দূরত্ব এক্স অক্ষ থেকে, এক্স অক্ষ থেকে এটা দূরত্ব না, এক্স অক্ষ থেকে দূরত্ব এইটা। তাহলে আর কোণ কত উৎপন্ন করছে ধরে নিলাম থিটা ডিগ্রি। আচ্ছা এটা সরণটা তাহলে বের করি। আচ্ছা বলো আমাদের বের করব কি, আমরা লম্ব টানলাম এই নাকি মাঝখানে কেন্দ্রটা, ও আমরা বের করব এই লম্ব বের করব নাকি, লম্বটা আমরা বের করব। কিন্তু আমাদের জানা আছে কি বলতো, আমরা বের করবো লম্বটা, আমাদের জানা কি আছে, আমাদের জানা আছে এই যে এতটুকু, এই দূরত্বটাকে আমরা কি বলবো বলতো? আচ্ছা এখানকার এই দূরত্ব যা হবে, আচ্ছা এই দূরত্ব যা হবে ব্যাসার্ধ, ওকে, বৃত্তের ব্যাসার্ধ নাকি চরকার ব্যাসার্ধ, ওকে। তাহলে বলতো এই জায়গা যা হবে এই জায়গাতে একই হবে না, এই জায়গা
সব জায়গায় একই? হ্যাঁ, কথা কয় না রে বাঙালি। একই বৃত্ত না, এটা বৃত্ত না, এটা বৃত্তের ব্যাসার্ধ কি দুটা হবে? দুটা তো হবে না। তাহলে এটা হলো বৃত্তের ব্যাসার্ধ, তাই না? আচ্ছা বলো তো, এই বস্তুটা তখন এই জায়গা থাকবে, সর্বোচ্চ উপরে উঠবে না? আর সর্বোচ্চ স্মরণ হলে তখন আমরা সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ স্মরণকে আমরা কি বলি? বিস্তার বলি। তাহলে বলো তো, তার মানে এটা আমাদের বিস্তার না? এটা যদি বিস্তার হয় তাহলে এটা কি? এটাও বিস্তার। একই না? তাহলে এটা আমাদের বিস্তার না, এটা আমাদের বিস্তার। বিস্তারকে প্রকাশ করা হয় হলো এ দ্বারা। তাহলে আমাদের জানা আছে কি? বিস্তার। বের করব কি? লম্ব। লম্ব আর অতিভুজ সাইন ফেলাবো না কস না ট্যান ফেলাবো? কি ফেলাবো? কথা কয় না রে। সাগরেতে লবণ অনেক। তাহলে দেখো এখানে কি ফেলাবো? সাইন থিটা নাকি? সাইন থিটা সমান সমান সাগরেতে লবণ কত? এ ই। অনেক হলো ও এ। দেখো এইটাকেই বলতেছি আমরা হলো এক্স, যে সাম্যাবস্থান থেকে একটা কণার সরণ যেটা, সেটাকে বলতেছি আমরা এক্স। তাহলে এই পরিবর্তে বসালাম এখানে এক্স, আর এখানে ও এ, আর ও এটাকে বলতেছি আমরা কণাটার কি? বিস্তার, মানে এ। বিস্তারের ইংরেজি হচ্ছে অ্যাম্প্লিটিউড। অ্যাম্প্লিটিউড বিস্তার, এই জন্য এ। আমরা কার মান জানি বের করবো? ওই যে হেডলাইনে বলে দিছি, কোন কণার সরণ সাম্যাবস্থান থেকে, মানে মাঝখান থেকে কতটুকু সরতেছে, এক্স এর মান বের করবো। তাহলে এক্স এর মান কত হচ্ছে বলো? এ সাইন থিটা। তাহলে এটাই হচ্ছে আমাদের সরণ। জি না, এটা নয়। দেখো থিটা না কোন? আচ্ছা বলো তো, আমরা তো এটা তো কল্পনা করে নিচ্ছি সরকারটাকে। আসলে বলো তো, একটা স্প্রিং যখন উপরে নিচে উঠতেছে, বলো এই কি ঘুরতেছে, এখানে কি কোনো কোণের ব্যাপার স্যাপার আছে? তাহলে থিটাটা থাকলে কি হবে? হবে না। তাহলে কি করা যায় বলো তো, দেখি কি করা যায়। তাহলে এক্স সমান সমান এ সাইন, অল্প একটু আগে আমরা দেখলাম না, অল্প একটু আগে কি দেখলাম বলতো? থিটা সমান কি লেখা যায়? ওমেগা টি। এখান থেকে এখানে যাতে কত সময় লাগছে? টি সময় লাগছে, তাই না? তাহলে থিটাকে আমরা থিটার পরিবর্তে লিখতে পারি ওমেগা টি। অর্থাৎ টি সময়ে কতটুকুন কোণ নাকি? টি সময়ে কোণ, থিটার পরিবর্তে ওমেগা টি বসে দিলাম। হ্যাঁ, এইটা হলো আমাদের সোনাই বাঁধা, সোনাই বাঁধা মন্ত্র। এই মন্ত্র দিয়েই আমরা সুমন্তুর সু বলে কত যে সমস্যা সমাধান করব। না, এটা আমাদের আসল সূত্র নয়, এটা আমাদের 2 নম্বর সূত্র আসলের, কিন্তু লাগবে, এটাও লাগবে। আসল সূত্র এই যে পরে। দেখো ঘটনা দেখো, আমরা তো কাউন্ট করলাম, হিসাব করলাম কোত্থেকে? সাম্যাবস্থান থেকে, তাই না? এদিকে সাপি অমনোযোগী হলে ঝামেলা হয়ে যাবে। আমরা হিসাব করলাম বস্তুটা কোথায় ছিল? সাম্যাবস্থান, ওখান থেকে হিসাব করলাম। বস্তুটা সবসময় যে সাম্যাবস্থানে থাকবে এমন কোনো কথা আছে? সবসময় মাঝখান থেকে আমরা হিসাব করবো এমনটা কোনো কথা নাই তো, নাকি? দেখো বস্তুটা এখানে না থাকে, বস্তুটা এখানে নাই, বস্তুটা এখানে নাই, বস্তুটা এখানে আছে, এই যে এই বিন্দুতে। বস্তুটা এই বিন্দুতে ছিল নাকি? এই বিন্দুতে ছিল, এই বিন্দু থেকে চলে গেছে মনে করো যে বি বিন্দুতে গেছে। এই বিন্দু থেকে বি বিন্দু কত সময় লাগছে? কি সময় নাকি? বস্তুটা ছিল এই বিন্দুতে, চলে গেছে এ থেকে বি বিন্দু গেছে, এ থেকে বিতে যাতে কত সময় লাগে? এখান থেকে যায়নি কিন্তু, বস্তু ওখানে নাই, কিন্তু সাম্যাবস্থানে নাই, বস্তুটায় এক্স অক্ষের সাথে নাই, এখানে ছিল। তো এখানে যখন ছিল তখন একটা কোণ অবশ্যই উৎপন্ন করবে নাকি? কিছু একটা কোণ উৎপন্ন করবে, নাম কি দিবে? ডেল, নাকি? ডেল কোন বস্তুটা এখানে ছিল,
তারপরে ওখান থেকে মনে করো ঘোরা শুরু করেছে নাকি, আসলে তো ঘুরেনি, আসলে তো বস্তুটা মনে করো এখানে ছিল, এখান থেকে চলে গেছে মনে করো যে এখানে থাকার জন্য বা এখানে গেছে, কোনো একটা বিন্দুতে গেছে। বস্তুটা আসলে ঘুরতেছে না, বস্তুটা কি করতেছে উপর নিচে আপ ডাউন করছে, কিন্তু বস্তুটার একটা ঠিক ঠিক মতো একটা জায়গা অবস্থান ঠিক করার জন্য আমরা ওটাকে তুলনা করেছি চরকার সাথে নাকি, চরকার সাথে তুলনা করেছি, যেন ঠিকঠাক জায়গাটা আমরা বলতে পারি। তাছাড়া তো আমরা বলা পারবো না নাকি বস্তুটা কোথায় আছে, বলতে পারবো? পারবো না। এখানে আছে, এখান থেকে এখানে গেল, কত সময় গেছে? কি সময়? বলো তো তাহলে এখানকার এই কোণটা কত? কৌণিক বেগ, এটা ঘুরতেছে, এটা 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 ঘুরতেছে এদিকে, আর বেগ হলো ওমেগা টি। তাহলে কোণ কি দেখো, ওমেগার সাথে টি গুণ করলে তো আমরা কোণটা পাই, নয়? তাহলে দেখো তো এখান থেকে এখানকার এই কোণটা তাহলে কি হবে বলো তো? ওমেগা টি না? হ্যাঁ? বেগ, আমাদের কৌণিক বেগ এটা তো আর কমেনি, ও তো একই বেগে ঘুরতেছে, ও তো সব পয়েন্টে আমাদের ওমেগা থাকবে না, ওমেগা থাকবে তো একই তো থাকবে। তো এর থেকে বিতে যেতে সময় লাগলো কত? টি সময় লাগছে। তাহলে ওমেগা টি গুণ করলে কি পাই আমরা? কৌণিক সরণ থিটা পাই না, থিটা সমান ওমেগা টি। ওটা তো আসলে এস সমান ভিটি, ওই সূত্র তো না, একই সূত্র তো, ওখান থেকে পাচ্ছি কি ওমেগা সমান মানে থিটা সমান ওমেগা টি। তাহলে এখান থেকে এখানে যাতে সময় লাগছে টি, বেগ কত? এখান থেকে এখানে যাতে বেগ কত? কৌণিক বেগ কত? ওমেগা। এখান থেকে এখানে যাতে ওমেগা, তাই ঘটনা তাই না? পুরো সব জায়গাতে ওমেগা, কৌণিক বেগ সব জায়গায় ওমেগা। দেখি কত সময় লাগলো, ওমেগার সাথে সময়টা গুণ করলে আমরা বুঝা পাবো এখান থেকে এখানে কত কোণ নাকি, ওমেগা টি। আচ্ছা বলো তো, কিন্তু আমাদের এই যে সাইন আমরা যে এখানে লিখি না থিটাটা, দেখো এখানে থিটা লিখছি না, থিটার পরিচয়টা কি বলতো? থিটার পরিচয় হলো সাম্য অবস্থানের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো, তাই না? তাই তো হিসাব। কিন্তু দেখো তো এখান থেকে এখানে কোণ কত? ওমেগা টি। তাহলে বলো তো তাহলে সাম্য অবস্থানের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো তাহলে? ওমেগা টি এর তার সাথে ডেল, এখান থেকে এটা ওমেগা টি, নিচেরটা কত? ডেল, নাকি? তার মানে এটা আমাদের আসল সূত্র। এটাও এটাও এটাও, এটা কখন কাজ করবে বলো? যখন বস্তুটা সাম্যাবস্থানে থাকবে, ঠিক আছে? বস্তুটা যখন মাঝখান থেকে সাম্যাবস্থান থেকে যখন উপর নিচে আপ ডাউন করবে, অসিলেশন যখন করবে, তখন কিন্তু আমাদের এই সূত্র। কেন তখন এই সূত্র ফেলা লাগবে কেন? তাহলে কোন, তাহলে কোন, তাহলে আসল কোণ তাহলে কত হলো আমাদের? ওমেগা টি প্লাস ডেল। এটা কিন্তু আমাদের কোণ, বুঝো? কিন্তু এটা কিন্তু কোণ, কোণ মানে কি? দশা। তাহলে দশা, তাহলে দেখো এটাই আমাদের আসল সূত্র, আমাদের ওই সূত্রের মাথা থেকে সারা জীবনে মনে ফেলে দিল কাজ হবে। দেখো সাম্যাবস্থান থেকে শুরু যদি করে তাহলে ডেলের মান কত হবে বলো তো? আদি আদি অবস্থান কত? জিরো। ওখানে জিরো বসে তাহলে তো ওই সূত্র হয়ে গেল, তাই হলো না? হ্যাঁ। এখানে ডেলকে এই আদি বেগ শেষ বেগ এগুলা তো আমরা জানি নাকি? তাহলে প্রথমে কত কোণ ছিল? আদিতে কত কোণ ছিল? ডেল। তাহলে এই ডেলকে আমরা কি বলবো? আদি কোণকে আমরা কি বলতেছি এই অধ্যায়ে? দশা। কোণকে বলতেছি আমরা দশা। তাহলে ডেল কি হবে? আদি দশা। ডেলকে বলা হচ্ছে আদি দশা। ডেলকে বলা হচ্ছে আদি দশা। তার মানে এখান থেকে আমরা একটা বিষয় ক্লিয়ার হলো যে সরল সন্ধিত স্পন্দনের ক্ষেত্রে কোন একটা কণার সরণ সাইনের ফাংশন। কিসের ফাংশন? সাইনের ফাংশন। এটা একটা সাইনের ফাংশন। তাহলে এই অধ্যায়ে মোটামুটি এই সূত্র দিয়ে আমাদের সব কাজ হবে, যে x সমান সমান a sin ওমেগা ডি প্লাস ডেল। এটার পরিচয়টা একটু ভালো করে এক করে নাও। কোনটার পরিচয় কি? x টা কি সুরাইয়া? x টা কি নিশি? x কি? কিসের দূরত্ব? x হলো সাম্যাবস্থান থেকে কোন একটা কোণার দূরত্ব। সাম্যাবস্থান থেকে, সেটা উপরেও হতে পারে নিচেও হতে পারে। উপরে হলে প্লাস, নিচে হলে মাইনাস। এই সূত্রে অটোমেটিক্যালি মাইনাস আসবে এমনি থেকেই, কারণ তুমি যখন এদিকে নিচে আসবে না তখন দেখো যে কোণের মান কিন্তু 180 চেয়ে বড় হবে। 180 চেয়ে বড় কোণ তুমি এখানে বসাও, সামনে মাইনাস চলে আসবে অটোমেটিক্যালি, এমনি থেকে মাইনাস চলে আসবে। তার মানে তুমি যখন x এর মান মাইনাস পাবে তখন তুমি কি বুঝলে? কণাটা তখন নিচের দিকে যাচ্ছিল, নিচের দিকে সরণ আমি পাইছি, নিচের দিকের মান এটা। বুঝতে পারলে? হ্যাঁ, এই সূত্রই আমাদের সব বলে দিবে কণাটা কোথায় আছে।
কোন জায়গায় আছে, ওঠার সময় নাকি নামার সময়, নাকি নিচের দিকে ওঠার সময়, নাকি নিচের দিকে নামার সময়, সব একদম পরিষ্কার আয়নার মতো বলে দিবে এই সূত্র আমাদের। এর ভিতরে সবকিছু ঝকঝক করতেছে, সব বোঝা যাবে। এখন আর কোনো ঝামেলা নেই আমাদের, একটা কণা উপরের দিকে না নিচের দিকে না ওঠার সময় না নামার সময় সব আমরা বলতে পারবো এই সূত্র থেকে। ওকে, এটা একটা সাইনের ফাংশন নাকি, এটা একটা সাইনের ফাংশন। এটা যে সাইনের ফাংশন লিখে দিলাম, এটা আমরা দেখো খুব সহজেই বুঝতে পারি, কিন্তু এটা যে একটা সাইনের ফাংশন। এক চিত্রটা কত হাজারবার আঁকাবো রে। দেখো সরল সন্ধিত স্পন্দিত কোন একটা কণার এমসিকিউর জন্য কোন একটা কণার সরণের গ্রাফ, সরণের গ্রাফটা কিরকম হচ্ছে দেখো। আমি একটু এটার সাথে মিল রাখার জন্য সোজা এটা এক্স অক্ষ ধরে নিলাম নাকি, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। ওকে, কণাটা যখন এখানে যখন টাইম যখন শুরু হয়নি, দেখো টাইম যখন টি সমান সমান যখন 0, দেখো এই মজা পাচ্ছ না তোমরা, মজা পাচ্ছ? এই একটা জিনিসটা না বুঝে মিশে দিলাম, সরো। এক্স সমান কি ছিল, এ সাইন ওমেগা টি প্লাস ডেল নাকি। এক্স এর পরিচয় কি ছিল, সাম্যাবস্থান থেকে কতটুকু সরলো কোণাটা নাকি। তো এক এক সময় তো এক এক রকম সরবে নয়, এক এক রকম সরবে। তো এক্স এর মান সর্বোচ্চ কত হতে পারে, এক্স এর মান কি বলতো, এক্স এর মান কি বিস্তারের চেয়ে বড় হবে, এখানে বিস্তার কে, তার মানে এই সূত্রটাকে একটু চেঞ্জ করে দিলাম, এভাবে লিখি, তাহলে এক্স ম্যাক্স কত হবে সমান সমান এ দেখি। ওটা হয় কিনা আমরা একটু চেক করে দেখি তো, বলতো এখানে এর উপর হাত দেওয়া যাবে, এ তো বিস্তার, এটা একটা ধ্রুবক না। একটা স্প্রিং এর জন্য ছাড়ে দিলাম সর্বোচ্চ সরণ, ওটা তো আমাদের এটা আমাদের ধ্রুবক নাকি। তার মানে সাইন থিটার মান সবচেয়ে বেশি হলে এক্স এর মান বেশি হবে, তাই ভালো করে খেয়াল করে দেখো এক্স এর মান কার উপর নির্ভর করতেছে, সাইন থিটার উপর। আচ্ছা বলতো সাইন থিটার সর্বোচ্চ মান কত, 1, সাইন থিটার সর্বোচ্চ মান 1 নাকি। 90 ডিগ্রি মানে দেখো সরণটা যখন দেখো তার কৌণিক সরণ যখন হয়, তার দশা যখন হবে 90 নাকি, তার দশা যখন 90 তখনই তো তার সর্বোচ্চ সরণ। আর সাইন 90 ডিগ্রি মান কত, 1, তাহলে এখানে 1 বসে দিলে কি পাবো, এক্স ম্যাক্স এ, অর্থাৎ এক্স এর সর্বোচ্চ মান হবে কার সমান, বিস্তারের সমান নাকি, এর সমান। ঠিকই আছে, এই মানে বিস্তার। মাঝখান থেকে দেখো এর সর্বোচ্চ উপরে উঠতে পারবে, আর কোনটা এর উপরে উঠবে, সরকার ঘুরতেছে না এখন, ঘুরতে পারে, খুব জোরে ঘুরলে ছিটকে চলে যাবে নাকি, খুব জোরে ঘুরতে ঘুরতে ছিটকে চলে গেছে, তখন তার ছিটকে চলে গেলে তো আমাদের আর ক্যালকুলেশন চলবে না, তখন তার ওটা সরল সন্ধি স্পন্দন হলো না, ছিটকে চলে যায়, দেখা যাবে সোনার বাড়ি জানলা ভেঙে ঢুকছে নাকি। খাবে নাকি পানি, কেউ খাবে না, খুব ভালো রে, পানি খাও না তোমরা। এই দেখো তাহলে এক্স ম্যাক্স কত হবে এ, তাহলে এক্স মিনিমাম কত হবে বলো তো। আচ্ছা তো এক্স এর মান তো আর এর উপরে নির্ভর করতেছে না, কার উপর নির্ভর করতেছে, সাইন থিটা। তাহলে থিটার সর্বনিম্ন মান কত হয়, 0 ডিগ্রি কেন হবে, সাইন থিটার সর্বনিম্ন মান কত, হ্যাঁ 0 এটা আরেকভাবে ভাবো, সাইন থিটার সর্বনিম্ন মান হচ্ছে -1 আমরা মানের দিকটা বিবেচনা করব, মানের দিকটা মাইনাস। দেখো প্লাস, এখানে এক্স এর মান প্লাস মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে বলো, উপরে আর নিচে। আমরা বলতে যে সমস্ত সর্বোচ্চ কত দূরে যাবে, উপরে বা নিচে কত দূরে যাবে, তার সেক্ষেত্রে আমরা সাইন থিটার মান কত ধরবো, 0। তাহলে এখানে যদি সাইন থিটার মান 0 হয়, তাহলে এক্স মিনিমাম কত হবে 0। এক্স এর মান 0 দ্বারা কি বোঝাচ্ছে বলো তো,
যে সাম্যাবস্থানে আসছে, সাম্যাবস্থান, সাম্যাবস্থানের স্মরণ কত? জিরো না? সাম্যাবস্থান মাঝখানে আসলে মাঝখান থেকে তো আমরা হিসাব করি, তো ঘুরে ফিরে আবার মাঝখানে আসলো, তাহলে কত? সাম্যাবস্থান থেকে সাম্যাবস্থান কত দূরে? জিরো না? একই জায়গাতে আছে না? এটা একটা প্রশ্ন হলো, বলা তো হয় সাম্যাবস্থান থেকে সাম্যাবস্থান, এটা কথা হলো, হলো কিন্তু ভালো না। আচ্ছা এখানে বলো তো, এই যে এটার পরিচয় কি, এই ওমেগার পরিচয় কি? ওমেগা হলো, ওমেগা মানে কি বলতো? ওমেগা মানে কত বেগে ঘুরতেছে, নয়? আচ্ছা একটু কল্পনা করে দেখো তো, এটা ঘুরতেছে, তার সাথে ছায়াটা এখানে যাচ্ছে, ছায়াটা এখানে যাচ্ছে, আবার এখানে আসছে, ছায়াটা নিচে নামতেছে, আপ ডাউন ডাউন করতেছে, নয়? আপ ডাউন করতেছে। বলো তো ওমেগার মান যদি বেশি করি তাহলে কি হবে? ওমেগা এখন যা আছে, মনে করো ওমেগা এখন দিলাম, বলো এখন, এখন আমি ওমেগা দিচ্ছি হলো, মনে করো কত দিব বলো? 4। 4 ওমেগার একক কি? রেডিয়ান পার সেকেন্ড। সেকেন্ডে কত রেডিয়ান? ওই ওই মিটার পার সেকেন্ডের মতোই। তাহলে বলো তো পর্যায়কাল কমে যাবে। ভালো কথা বলেছো, দারুণ কথা বলছো। পর্যায়কাল কমবে নাকি? পর্যায়কাল মানে কি? এখান থেকে ঘুরে আবার এখানে আসলো না, আমরা চরকা মরকা অত হিসাব নিকাশ করবো না। আসলে পর্যায়কাল এটা তো আমাদের কল্পনা, আসল হিসাব তো এখানে, তাই না? এখানে ছিল, ওখানে গেল, নিচে গেল, আবার ওখানে আসলো, এই যে যেখানে এখান থেকে গেল, আবার আলো, আবার গেল, নাকি? এই আপ টু ডাউন পুরো একটা পূর্ণ স্পন্দন হলো না? তাহলে এই যে সময় লাগলো, এটা আমাদের পর্যায়কাল, নাকি? তাহলে বলো তো, এই যে ওমেগার মান যদি আমরা বৃদ্ধি করে দিই, ওমেগার মান বৃদ্ধি করা মানে কি? জোরে ঘুরবে, নাকি? তাহলে জোরে ঘুরলে কি ঘটবে? কি কি ঘটনা ঘটতে পারে? জোরে ঘুরলে পর্যায়কাল কমে যাবে, একটা কথা, নাকি? তো এখানে জোরে ঘুরলে তো ইও তো জোরে জোরে আপডাউন করবে, নাকি? তাহলে যাতে আসলে আসলে সময় কম লাগবে, নাকি? পর্যায়কালটা কমে যাবে, এটা হিসাব। ওকে, আর কি করতে পারে? কারণ আমি যেটা জানতে চাচ্ছি সেটা পাচ্ছি না তো। আর কি করতে পারে বলতো? আর কি করতে পারে? ওমেগার মান বাড়ালে, ওমেগার মান বাড়ালে এর আপ ডাউনটা বেড়ে যাবে। কৌণিক বেগ বাড়ালে এখানে এই যত জোরে ঘুরবে এর আপ ডাউন তত বেশি হবে। আর এই আপ ডাউন বেশি হওয়াটাকে বলতেছি আমরা, সেকেন্ডে যতবার আপ ডাউন করে, সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন, 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন হয় সেটাকে আমরা বলি কি? 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পূর্ণ হয় তাকে কি বলে? কম্পাঙ্ক, তাই না? কম্পাঙ্ক কি? ফ্রিকোয়েন্সি না? হার্জ। 1 সেকেন্ডে আমরা দেখি না কম্পাঙ্ক? ক্লাস 9-10 কত করেছি এলা, এফ যখন আমরা লিখি 50 হার্জ, কেন আমরা তো ওই যে ইয়াদ করলাম না, ওই যে এসি কারেন্টে হিসাব করলাম না কম্পাঙ্ক কত? 50 হার্জ। তখন আমরা 50 হার্জের আমরা কি বুঝাইছিলাম বলো? সেকেন্ডে তার দিকটা পরিবর্তন হচ্ছে 50 বার, নয়? কম্পাঙ্ক মানে 1 সেকেন্ডে তার কতটুকু আপ ডাউন হচ্ছে, নাকি? তাহলে বলো এখানে ওমেগার মান বেশি করলে কি হচ্ছে? কম্পাঙ্কটা বেশি হয়ে যাচ্ছে না? তাহলে কম্পাঙ্ক কার উপর নির্ভর করতেছে? ওমেগার উপর, ওমেগার উপর, ওমেগার উপর। আচ্ছা তাহলে, আচ্ছা বলো তো, ওমেগা, ওমেগা মানে কি? কৌণিক বেগ, নাকি? কৌণিক বেগ কখন কাজ করে? যখন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরে। কিন্তু বলো তো এখানে কি বস্তুটা বৃত্তাকার পথে ঘুরতেছে? ঘুরতেছে না তো। তাহলে আচ্ছা বলো, তাহলে এখানকার যে ওমেগাটা, তাহলে এই ওমেগা যদি আমি কৌণিক বেগ বলি, এটা একটা মানে ভুল, দেখতে খারাপ লাগবে না? কৌণিক বেগ, আচ্ছা কৌণিক বেগ কোথেকে আসলো? এখানে বস্তু তো উপরে নিচে আপ ডাউন করতেছে, কৌণিক বেগ ওমেগা কোথেকে আসলো? না, সরল সন্ধিত মানে সরল পথে আপ ডাউন করতেছে এটা। তো এই জন্য এখানে এই অধ্যায়ে আসে এই ওমেগাটাকে আর কৌণিক বেগ বলা হচ্ছে না, যদিও কৌণিক বেগই। হ্যাঁ, যদিও এটা কৌণিক বেগ, তাহলে আচ্ছা বলো তো এই কৌণিক ওমেগার সাথে কার সম্পর্ক? কম্পাঙ্কের। এই জন্য এটাকে বলা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, বুঝলে? এই অধ্যায়ে ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, যদিও এটা আসলে কৌণিক বেগই, ঠিকই আছে, কৌণিক। ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। আচ্ছা ওমেগা কৌণিক কম্পাঙ্ক। ওমেগা সমান আমরা কি জানি? 2 পাই ডিভাইডেড টি, দেখি কৌণিক কম্পাঙ্ক। আচ্ছা আবার একটা ভুল গেল না এখানে? আমরা ওমেগার নাম দিলাম কৌণিক কম্পাঙ্ক, নাকি? ওমেগা সমান, এটা তো আমরা জানি, ওমেগা সমান সমান 2 পাই বাই টি। এটা আসলে আমাদের তো ওই সূত্রই নয়, এস সমান সমান ভিটি, এস সমান সমান, এস সমান সমান ভিটি। ভি মানে কিন্তু এখানে ভি সমান কি লেখা যায়? এস বাই টি। এস মানে হলো সরণ, টি মানে হলো টাইম। তাহলে এখানে ওমেগাটা হচ্ছে আমাদের কৌণিক বেগ, কৌণিক বেগ। তাহলে এটা সমান, তাহলে ওমেগা সমান কি হবে? তাহলে এস বাই টি। এস মানে কি? কতক্ষণ ঘুরলো, নাকি? তাহলে পুরো একটা ঘুরে ফিরে এখানে আসলো, নাকি?
কত ডিগ্রি? 2 পাই না, এখান থেকে 2 পাই পুরো একটা চক্র দিতে যে সময় লাগে এটাকে কি বলি আমরা? পর্যায়কাল টি। তাহলে সরণকে সময় দ্বারা ভাগ করলাম, কি পাবো আমি? বেগ পাবো। কিন্তু এখানে বেগটা কি? কৌণিক বেগ। সরণটা কি? কোণ 2 পাই। টাইমটা কি? পর্যায়কাল নাকি 2 পাই/টি। কিন্তু ঝামেলাটা হয়ে গেল না, এটাকে আমরা এর নামটা আমরা কি দিচ্ছি? কৌণিক কম্পাঙ্ক। কম্পাঙ্ক মানে কি? ফ্রিকোয়েন্সি। তাহলে যে সূত্র থেকে আমরা বোঝা পারছি যে কম্পাঙ্ক এটা যে কৌণিক কম্পাঙ্ক বোঝা যাচ্ছে এখান থেকে? বোঝা যাচ্ছে না। আচ্ছা বলো তো 2 পাইটাকে যদি একটু সরে আনি তাহলে কি থাকবে এখানে? 1/টি। 1/টি এটা কি খুব চেনা চেনা লাগে? পর্যায়কাল মানে এটা চেনা জিনিস না, এটা 9 10 এটা নিয়ে কত ঘাটাঘাটি হয়েছে না? f সমান সমান 1/t না? f সমান সমান 1/t। তাহলে এখন আমরা কি লিখতে পারি? এটা সমান সমান এলাম মিশালাম, তাহলে 2πf। মনে হয় এই সূত্রটা তোমরা জানো, মনে হয় ওমেগা সমান 2πf লেখা যায়। জানো না? বুড়া বয়সে আসো জানো না? তার মানে ওমেগা সমান সমান 2πf। এইবারে ঠিক আছে, এইবারে ঘটনা ঠিক আছে যে হ্যাঁ ওমেগা কৌণিক কম্পাঙ্ক। ওমেগা মানে এফ এর সাথে ওমেগার সম্পর্ক। এফ যে জিনিস ওমেগা প্রায় সেম জিনিসই। এর সাথে কি গুণ আছে দেখছো? ধ্রুবক। ধ্রুবক একটা জিনিস কৌণিক কম্পাঙ্ক এখানে। কারণ আমাদের কম্পাঙ্ক মানে একটা বস্তু উপরে নিচে ওঠানামা করতেছে সেকেন্ডে কতবার, তার সাথে ওমেগার একটা গভীর সম্পর্ক। এটা খালি আজগুবি করে দিলাম তোমাদেরকে, বুঝলে? মিসাই করে দিলাম, কোনো কাজে লাগবে না এর দেয়। জাস্ট খালি বুঝালাম যে এটা কৌণিক কম্পাঙ্ক কি জন্য নাম দেওয়া হলে। তাই এটা তুলে নিছো তোমরা? ওকে, তাহলে এক্স ম্যাক্স হবে কার সমান? বিস্তারের সমান, মানে সরণ মাঝখান থেকে সরণ বিস্তারের উপর আর উঠবে না। এই আর মিনিমাম হবে 0। ওকে, আচ্ছা এটা যে একটা সাইনের ফাংশন একটু আমরা যাচাই করি। ওকে, এই দেখো ভালো করে খেয়াল করো। বস্তুটা প্রথমে ছিল এখানে, বুঝলে? এখানে ছিল, তখন টাইম কত? এখানে ছিল আবার টাইম হয় শুরু করছি কাউন্ট নাকি? টাইম তো শুরুর সময় কি কত? 0। তাহলে এক্স অক্ষের দিকে বসাচ্ছি আমি হলো টি, আর ওয়াই অক্ষের দিকে বসাচ্ছি হলো সরণ। এক্স এর মানটা বসাবো আমি এখন। এখান থেকে বসালে তো হবেই, আমরা এখান থেকে বসাবো না, আমরা সরকা থেকে বসাবো, দেখি কি হয়। এখানে আছে তাই না? টি যখন 0 তখন বস্তুটা কোথায়? এক্স অক্ষের দিকে সরছে, তখন সরছে এক্স অক্ষের দিকে। এক্স অক্ষে তো আছে, এখানে আছে। এখন দেখো টি যখন বাড়ি এখানে চলে গেল, এখানে যখন গেল তখন এটা মনে করো T1, এটা মনে করো T2, এটা মনে করো T3, এটা মনে করো না ভুল গেল। পর্যায়কাল দিয়ে বসাই, টি বসা পর্যায়কাল বসা একই জিনিসই, ওটাও সময় এটাও সময়। চরকাটা ঘুরলো, ঘুরে 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 এখানে আসলো, সময় কত? পর্যায়কাল না এটা? বড় হাতে টি, একটা টি নাকি? এখানে T0, এখানে টি কত? এখানে টি কত? পুরাটা মিলে এটা টি না? টি না, এটা 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 মনে করো যে এটা হলো পিজ্জা, এটা পিজ্জা। পিজ্জা পিজ্জার পুরা অংশ কত এর থেকে? টি। পিজ্জাটা দেখো একটা ভাগ করেছি, একটা ভাগ করেছি, কটা ভাগ হলো? একটা ভাগ, একটা ভাগ, 4টা ভাগ না? 4টা ভাগ, তাহলে প্রথমে এই ভাগ কত, কত পাবে? তাহলে এটা এখান থেকে যে সময়টা এটা কত? 4 ভাগের 1 ভাগ না? তাহলে এখানে আছে কত? এই সময়টা কত? এখানে পিজ্জার কত অংশ? এই অংশটা পিজ্জার কত? 4 ভাগের 1 ভাগ না পিজ্জার? আর এখানে আসলাম, তাহলে পিজ্জার উপরে এটা কত অংশ? পিজ্জার উপরে কত অংশ থাকলে পরে? অর্ধেক নয় রে, 2 অংশ। আমরা কাউন্ট করবো কোথেকে? সবসময় সাম্যাবস্থান থেকে না, এক্স অক্ষ থেকে না, 0 থেকে না। তাহলে এখান থেকে কাউন্ট করতে পিজ্জার কত অংশ হলো? এটা এটা কত? T/2 না? এটা কত?
হুম হ্যাঁ থ্রি থ্রি টি বাই ফোর না, এরকম না, থ্রি টি বাই ফোর, এই তো। এখানে আসে আবার পাক দিয়ে লাস্টে আসে, এখানে কত হবে টাইম? টি হয়ে যাবে নাকি? তাই হবে না? ওকে, বসাই। তাহলে প্রথমে ছিল জিরোতে নাকি, তারপরে বস্তুটা যখন এখানে গেল, তাহলে এক্স অক্ষ থেকে সরণ এটা না, হ্যাঁ এখান থেকে এখানে গেলে এক্স অক্ষ থেকে সরণ এটা না, এখান থেকে তখন এখানে গেল এক্স অক্ষ থেকে সরণ এটা না, হ্যাঁ তারপরে যখন এখানে আসলে সরণ কোনটা? এইটা। তারপর এখানে আসলে সরণ মান দিব নাকি আবার? মান তো দেওয়া আছে। এখানে আসলে সরণ এটা না, তাহলে এই মানগুলা নিয়ে যায় আমরা সময়ের সাথে সাথে কিন্তু আমাদের সরণগুলো কম বেশি হচ্ছে। এই দেখো, এক তুলে নিয়ে গেলাম, দেখো এখান থেকে তুললে যায় এখানে বসাবো নয়, এই জায়গায় বসাবো। যখন এখান থেকে এখানে যাবে টি বাড়বে না, সময় লাগবে না, সময় বাড়লে টাইম এদিকে যাবে না, তাহলে এখানে চলে গেলাম নাকি, এখানে চলে গেলাম। দেখো এটাকে নিয়ে বসালাম কোথায়? এই যে এখানে নিয়ে বসালাম নাকি, এই সরণটা। আবার দেখো এই সরণটা নিয়ে যায় দূর সাই, এটা বসাই, এই যে এখানে সরণটা বসালাম। এবার এটা নিয়ে যায়, আবার দেখো কিছু সময় পর সময় যখন যাবে তখন বস্তুর অবস্থান চেঞ্জ হয়ে গেল না, সরণটা কি হয়ে গেল? বাড়ে গেল না? সময় যাওয়ার পর সরণটা বাড়ে এখানে গেল, মনে করেন এখানে এই জায়গা নিতে বসালাম। তারপর আর কিছু সময় যাওয়ার পর কি হবে? সরণটা আরো বাড়ে যাবে না? মনোযোগ দিচ্ছ না তোমরা? সহজ জিনিস, সিম্পল জিনিস। সময়টা এখানে ছিল, তখন এখানে সময়টা বাড়ে যাওয়ার পর এখানে গেল, তারপর আরো সময় বাড়ে, আরো সরণ বাড়ে যাবে না? হ্যাঁ আরো সরণ বাড়ে যাবে, আবার ধীরে ধীরে কমবে না রে, সময় যাওয়ার সাথে সাথে আবার কমবে না, সরণটা এটা হয়ে যাবে না? তাহলে সময় যখন চলে গেল তখন বলতো এখানে সরণটা নিয়ে বসালে এটা এরকম হবে না, সরণটা এরকম হয়ে যাবে না? তারপর সময় যখন আরো বাড়ে যাবে তখন কি হবে? জিরোতে আসবে না, তার মানে এখানে নয়, এখানে পাবো না। তার মানে এটা যদি আমরা এইভাবে যোগ করে দিই তাহলে কি পালাম? এরকম পালাম না? সময়টা আরেকটি বাড়ে গেলাম, বলো সরণটা এবার কি হবে? নিচের দিকে যাও। এটা নিজে বসাবো কোথায়? উপরের দিকে? নিচের দিকে বসাবো। তাহলে সময় বাড়ে গেল নাকি, এইখানে যায় নয়, সময় বাড়ে যায় এখানে গেল, এই যে এখানে বসালাম। তারপর সময় আরেকটি বাড়ে গেল, তখন কোথায়? এটা না সরণ, এটা নিয়ে যে বসে তাহলে কি হবে? এখানে যাবে না এইভাবে, তারপরে আবার কি হবে? বাড়তে থাকবে, আবার ছোট হয়ে যাবে না? এই যে সরণ এটা নিয়ে বসালাম, এই যে এখানে নিয়ে বসে দিলাম, এই যে দেখো পাইছো? তাহলে দেখো তো এটা এইরকম আবার আরেকটু সময় পর কোথায় যাবে? মানে জিরোতে আসবে না, তখন তার সরণটা হবে আর বলতো কোথাও এখানে যাবে না আবার, এটা সরণ না এক্স অক্ষের দিকে, এক্স অক্ষের প্লাসের দিকেও যায়নি, মাইনাসের দিকেও যায়নি, এখানে আছে জিরো বিন্দু, এখানে আছে না। তাহলে দেখো, তাহলে গ্রাফটা কার মতো লাগতেছে দেখতে? এরকম 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 গ্রাফকে কি বলা হয়? এরকমকে কি বলা হয়? সাইন ওয়েভ, তাই না? ওকে, তাহলে এখান থেকে আমরা বোঝা পাচ্ছি এটা আসলে মানে সাম্যাবস্থায় মানে সরল সন্ধিত স্পন্দনের কোন একটা কণার সরণের গ্রাফ হবে হলো সাইনের গ্রাফ নাকি? এটা হবে সাইনের গ্রাফ, যেখানে সাইনের ফাংশন দেখা আছে না? ওকে, এটা তো গেল। এবার আমরা তোমাদের আমাকে এখানে প্যারাসিটামল লাইনে রাখা লাগবে। স্মরণ গেল। এইবারে SHM নাপে দেওয়া হবে ওনার। এই স্মরণ আমরা পাইছি নাকি? স্মরণকে তোমরা কল্পনা করো ক্লাস 9-10 এর এস এর সাথে। কার সাথে? এস এর সাথে। স্মরণের হারকে কি বলা হয়? স্মরণের হারকে কি বলা হয়? 9-10 এ পড়া কিন্তু, এখন কিন্তু আর ইন্টারমিডিয়েট পড়াবো না, তোমাদের জন্য চাপ হয়ে গেছে কিন্তু। ইন্টারমিডিয়েট পড়াইছি, এখন থেকে পড়ালাম কিন্তু নাকি, এখন কিন্তু বাদ। ইন্টারে পড়াইছি, মোটামুটি চাপ নিচ্ছ মনে হয় তোমরা। এবারে ইন্টারমিডিয়েট বাদ, এবারে চলে যাবো 9-10 এ। এবার 9-10 এ যাবো। 9-10 এ তার সমস্যা নেই নাকি? 9-10 এ বুঝি বেগ কাকে বলে?
বেগ জিনিসটা কি বলতো? কথা কয় না রে বাঙালি রে, এরা কি বাঙালি রেলা, কোন টাকা বাঙালি রেলা? স্মরণের হারকে বেগ বলে। সোজা কথা বোঝো না, 9-10 দেখো কালো কালি কালি দিয়ে হেডলাইন করা আছে, সব তো কালো দিয়ে লেখা থাকে বইত নাকি বোল্ড করা আছে। স্মরণের হারকে বলা হয় বেগ। 1 সেকেন্ডে কতটুকু সরলো ওটাই হলো বেগ। তার মানে হার কেমন করে বের করি আমরা? হার জিনিসটা কি? সময় দিয়ে ভাগ দিলে, কোনো কিছুকে সময় দিলে ভাগ দিলে কাজের হারকে বলা হয় ক্ষমতা। তো এই জন্য আমরা ক্ষমতা পি সমান কি লিখি? কাজকে W/T। জানি না এলা সূত্র? পি সমান W/T। এলা তো ছোটবেলার সূত্র, এলা আমি এখন ওলাই করাবো তোমাদেরকে, নাও ওলা যেই 9 মানে ইন্টারমিডিয়েট পার্ট। তাহলে কোনো কিছু দেখো, স্মরণকে যদি টাইম দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে আমরা কি পাবো? বেগ। স্মরণের হারকে বলা হচ্ছে বেগ। কিন্তু এটা তো সমবেগের ক্ষেত্রে, এখানে কি বস্তুটা যখন চলতেছে তখন কি সমবেগে চলতেছে? চলতেছে না। তার মানে কি তার স্মরণের পরিবর্তন হচ্ছে, তার সাথে সময়েরও পরিবর্তন হচ্ছে। এই জন্য আমরা এটা সমবেগের ক্ষেত্রে এই সূত্র আমাদের খাটা যাবে না। সূত্র হচ্ছে এটা ডেল ভি সমান সমান ডেল এস বাই ডেল টি। বা এটাকে যদি আমরা অন্তরীকরণ মানে আমাদের ক্যালকুলাসের সাহায্যে লিখি তাহলে হবে হলো ভি সমান সমান ডেল এস বাই ডিটি। ডেলটাকে আমরা বলতেছি ডি বলতেছি, ডিএস বাই ডিটি। স্মরণকে যদি আমরা সময়ের সাপেক্ষে, না ওটা তো আমাদের ওরা কথা, কিন্তু ক্যালকুলাসের ভাষায় অন্য ভাষায় একই কথা, অন্য ভাষায় একটি কথা বলি। স্মরণকে যদি আমরা সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি ডি/ডিটি, মানে এটা হলো অন্তরীকরণ অপারেটর। অন্তরীকরণ শিখেছি সেকেন্ড পেপারে, শিখালাম না? একটু হালকা পাতলা একটু টাচ দিয়েছি আমি। কার সমস্যা আছে অন্তরীকরণে? অন্তরীকরণ না শিখে বুঝলে, অন্তরীকরণ আর যোগজীকরণ মানে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন, এই দুটা না শিখে ফিজিক্স পড়া একদম ঠিক নয়। একটু অন্তরীকরণ শিখে হালকা করে, একটু না শিখলে তো ঝামেলা হয়ে যাবে। না শিখলে পরে বেগটা কেমন করে বের করবো? এখন তো আমরা অন্তরীকরণ করবো। দেখো এই ডি/ডিটি এটাকে বলা হচ্ছে অন্তরীকরণ অপারেটর। অন্তরীকরণ অপারেটর এটা সূত্রটা, শুধু সূত্রটা জানলে হবে। সরি, ডি/ডিটি না, ডি/ডিএক্স। এখানে এক্স এর পাওয়ার এন, বুঝলে? তো এখানে দেখো এটা এক্স এর পাওয়ার এন এখানে দেওয়া যে কথা, ডি এর সাথে এক্স এর পাওয়ার এন দেওয়া একই কথাই, কিন্তু একই কথাই। এই যখন অন্তরীকরণ করা, দেখো অন্তরীকরণের মতো মজার জিনিস আর দুনিয়াতে আছে রে, সবচেয়ে মজা। এই শিবনা শিখে দাও অন্তরীকরণ সূত্র কি ছিল বলো তো? ডিডিএক্স এক্স এর পাওয়ার এন। শোনা কথা বলো। আরে কি কয় রে, এটা অন্তরীকরণের সূত্র হলো দেখো n ইনটু এক্স এর পাওয়ার n মাইনাস 1। এটা তো জিনিস হলো, দেখো তো পারবে না? দেখো অন্তরীকরণে কি হয়, দেখো এক্স এর পাওয়ার যা হয় সেটা কি হয় সামনে চলে আসে, আর এক্স এর পাওয়ার কি হয় n থেকে 1 বাদ যায়। তাহলে একটু অন্তরীকরণ করি তো, এটা dx x স্কয়ার দূর ছাই, এটা লিখি কেন? কোনটা? ও না, কিছু করি না, আমি একটু অন্তরীকরণ করে আসি। এটা অন্তরীকরণ করলে কি হবে? তাহলে এটা দুটোর সাথে গুণ আছে না? তাহলে এটাকে এভাবে লিখি আমরা ডি/ডি না তো, সরি, এটাকে বলা ডিডিএক্স x কিউব প্লাস ডিডিএক্স 3। এগুলা কোনো কিছুই না, যারা উচ্চতর গণিতের অঙ্ক করবে তাদের কাছে অন্তরীকরণ যোগজীকরণ এলা হলো কি করবো আমি কম, পানি নয় এগুলা, আসলে 1 2 3 4 গোনার মতো অনেকটা। ইন্টিগ্রেশন যোগজীকরণ মেলায় সূত্র, অনেক সূত্র আছে, ওগুলা মনে রাখছে, ওগুলা কাজ করবে, এগুলা কেন করবা যাবে? এলা তো এমনি। সূত্রটা কি ছিল বলো? দেখো এই ডিডিএক্স এক্স এর পাওয়ার কত? এই দেখো রে, বুঝবে না কি জন্য? শোনো না, পিটুন খাবে নাকি?
হ্যাঁ তুমি চেম্বার বসে আছে কি জন্য আমি এর আগে আমি করাইনি তোমাদের অন্তরীকরণ। তুমি নিয়ে আসো তো আছে এই টাকা পয়সা পাওয়া যাবে তোমাদের থেকে কতদিন পার হলো কামা ঈদের আগে দিলে না এখন কামা দিচ্ছ না কোথায় গেল তোমাদের না মুহিবুল সুমনার 1 মাসের সুমনার 2 মাস 12 মাসেরও বাকি আছে আর 3 মাসের বাকি এই মিলে 15 মাস ডিসেম্বর 12 মানে ডিসেম্বর বুঝলে ওকে তারপরে ফাতেমার আছে রিয়ার আছে আরফিনার আছে ঋতুর আছে তোর নাম লিখিনি এখনো তোমার ওই গোলামালে 1 মাস বলে মিস গেছে তোমার ব্যাপার মিস করবে কেন তোর নাম আমি এখানে লিখি না কেন কোথায় রাবিয়া তো 1 মাসের না না ছুটি না ওকে দেখো অন্তরীকরণ করাটা একটু শিখো তো ভালো করে দেখো এই সূত্র কি ছিল ভালো করে পিটাও আবার সবাক পিটাবো কিন্তু ধারছে অন্তরীকরণ করা পারে না এই সূত্র সহজ না এক্স এর পাওয়ার n আছে এক্স এর পাওয়ার যেটা থাকবে সামনে আসবে আর এক্স এর পাওয়ার কি ওখান থেকে একবার যাবে তাহলে এখানে কি n এর জাত কি আছে তাহলে কি হবে 3 into x এর পাওয়ার 3 minus 1 প্লাস আর দেখো এই শোনো x এর সাপেক্ষে কোনো একটা ধ্রুবককে যদি অন্তরীকরণ করা হয় তার মান 0 হয় কোন ধ্রুবককে অন্তরীকরণ করলে 0 এখন কথা হলো কেন 0 হয় নাকি কেন 0 হচ্ছে সবই গেল তুমি দিলে কইতে বেলায় ধ্রুবককে অন্তরীকরণ করলে 0 কেন হচ্ছে x এর সাপেক্ষে পরিবর্তন বের করব আমরা তো x ই তো না এখানে তার x এর সাপেক্ষে 3 এর কোনো পরিবর্তন হয় x এর মান 4 5 করলে কি 3 কি কোনোদিন 6 হয়ে যাবে 3 কি ধ্রুবক না 3 কখনো চেঞ্জ হয় না তার মানে 3 এর পরিবর্তন নাই পরিবর্তন আমরা তো আসলে অন্তরীকরণ পরিবর্তনই বের করি নাকি এইজন্য 0 কত হলো এখানে 3 into 3x স্কয়ার নাকি বলো ওকে 3x স্কয়ার ওকে 3x স্কয়ার তাহলে এইভাবে আমরা এই যে অন্তরীকরণ করি নাকি তাহলে বলো তো আচ্ছা এখানে এই সূত্রটা একটু দেখো এখানে বেগ নাকি আমরা কি বের করব বেগ তাহলে বেগ v সমান সমান কি লেখা যায় ডেল ভি না সরি ভি ভি সমান সমান তাহলে কি করব আমরা অন্তরীকরণের ফরম্যাটে লিখলে কি হয় dt অফ s নাকি সরণকে আমরা কি করব সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করব নাকি অন্তরীকরণ করলে কি পাবো আমরা বেগ পাবো কিন্তু এখানে বেগটা বের করতে গেলে সরণটা কি হয়ে গেছে বলো তো এখানকার সরণটাকে আমরা কি ধরতেছি উপর নিচে অসিলেশন আপ ডাউন সরণটাকে আমরা কি ধরতেছি x না সরণটা তাহলে কি হবে এখানে বলো dt অফ x কি ওকে তাহলে এখানে আমরা তো x এর মান পাইছি তাহলে s সরল সন্ধিত কণার কি বের করব আমরা বেগ নির্ণয় নাকি আমরা তো x জানি তো নাকি x সমান কি বলতো a sin ওমেগা t তোমরা এই যে এটা লেখার সময় এটা ব্র্যাকেট দিছিলে আচ্ছা তাহলে এখন আমরা কি বের করব এখান থেকে বেগ বের করব তাহলে v সমান কি সূত্র
ডি ডিটি অফ এক্স নাকি? এগুলা সূত্র কিন্তু মনে রাখা যায় না রে, ঝামেলা হয়। সূত্রগুলো কেমন করে আসে, কিভাবে আসে, এগুলা না জানলে পরীক্ষা যায় দেখবে যে এতগুলা সূত্র কোনটার মধ্যে কোনটা ঢুকে ব্যাসকায় বসে আছে। এই জন্য সূত্রগুলো কিভাবে আসে ওগুলো জানলে মাথার মধ্যে একটু ক্যালকুলেট করে নিতে পারবে তোমরা। একটু হিসেব নিকেশ করে দেখা, ও এই সূত্র এটা এভাবে আসে। খাতায় না করলেও মেডিকেলে ফিজিক্স আসে। হ্যাঁ, আমি যা করাচ্ছি দেখা যাবে এর চাইতে সহজ আছে, বুঝলে? তো আমি তোমাদের তো শান্তি মতো পড়াতেই পারি না, শান্তি মতো পড়াতে পারি না, সত্যি পারি না, কারণ তোমাদের সময় নাই। ওদের অনেক খুঁটিনাটি বিষয় আছে, আমি বাদ দিই ওদের থেকে, কত কিছু বাদ দিই আমি, বাদ দিয়ে আসল জিনিসগুলো পড়াই খালি। এই এবার মান বসে দেবে, এক্স এর মান, এক্স মান মনে করে না, এক্স এর মান কত? এ সাইন ওমেগা টি প্লাস ডেল নাকি? দেখো এই কি করলাম রে, আরেকটা ব্র্যাকেট দেওয়া লাগবে না? আচ্ছা ব্র্যাকেট আরেকটা ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, এখানে আমাদের একটাই তো পদ না, একটাই পদ, ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই। এখন দেখো এই সময়ের সাপেক্ষে এ আমাদের ধ্রুবক না, হ্যাঁ এ বিস্তার না, একটা সরল সুন্দর স্পন্দন করার একটা বিস্তার নির্দিষ্ট না, একটা বিস্তার নির্দিষ্ট তো নাকি? ওর উপর তার উঠবে না, বিস্তার তো কখনো কম বেশি হবে না, সময় কম বেশি হোক, বিস্তার কম বেশি হবে না। তাহলে দেখো তো, তাহলে এই ধ্রুবক কি হয়, সামনে চলে আসে কি? ধ্রুবক কোথায় আসে? সামনে চলে আসে। দেখো সাইনকে অন্তরীকরণ করলে কি হয় জানো? বলো মুক্তা, খুব না সূত্রগুলো শিখালো তোমার। সাইনকে অন্তরীকরণ করলে কি হয়? সাইনকে অন্তরীকরণ করলে হয় কস। সাইনকে অন্তরীকরণ করলে কি হয়? সূত্র মনে থেও, অন্তরীকরণের সূত্র খুব সিম্পল সূত্র। সাইনকে করলে হয় সাইন থিটা, করলে হয় কস থিটা নাকি? কস থিটা নাকি বলো? ওকে। কিন্তু অন্তরীকরণের কাপ ফাড়াটা নিয়ম আছে, বুঝলে? তুমি দেখো, তুমি কার সাপেক্ষে অন্তরীকরণ করতেছো বলো তো? টি এর সাপেক্ষে থাকা লাগবে কি? তাহলে টি থাকা লাগবে বলো তো? তাহলে সাইন, তাহলে এখানে কি থাকবে? টি থাকা উচিত নয়? এখানে টি আছে, হ্যাঁ টি আছে, কিন্তু টি এর সাথে আরো যোগগুলো আছে, কিন্তু এখানে শুধু টি থাকার কথা, টি নাই। তার মানে তুমি ধরে নিচ্ছ এটা টি, এটা কিন্তু টি নয়। তার মানে তুমি যেটা ধরে নিচ্ছ তার মানে ওটা আরেকবার, যেটা তুমি ধরে নিবে কিন্তু ওটা নয়, তাহলে ওটা কি করা লাগবে? ওটা আরেকবার অন্তরীকরণ করা লাগবে। তাহলে এটাকে আমি আরেকবার অন্তরীকরণ যদি করি, তাহলে বিষয়টা এরকম হবে। দেখো ডি ডিটি অফ ওমেগা টি প্লাস ডেল, তাহলে এ কস ওমেগা টি প্লাস ডেল। দেখো এটা টি লেখি লিখে, দেখো এটা ওমেগা ধ্রুবক না? একটা বস্তু যখন ঘুরবে এভাবে, যখন ঘুরবে তো না আপ ডাউন করবে, কম্পাঙ্ক কত জোরে আপ ডাউন করতেছে নয়? তাহলে ওটা নির্দিষ্ট না, সব জায়গার ক্ষেত্রে একই না। তাহলে ধ্রুবক কোথায় আসবে? ধ্রুবক সামনে চলে আসবে, ধ্রুবক সামনে চলে আসবে। এখন দেখো ডিটি টিওক যদি অন্তরীকরণ করা হয় তাহলে কি হবে? 1 হবে না? টিওক করলে কি হলো? তোমরা আমাকে 1 অবকমন করে হলো নাকি? কেন সূত্র মনে নাই? সূত্র মনে নাই? কি ছিল বলো তো? সূত্র কি ছিল? টি এর পাওয়ার কিছু না, মানে কি আছে? 1 ইন্টু টি এর পাওয়ার কি? 1 মাইনাস n ইন্টু n মাইনাস 1 না? n কত? টি এর পাওয়ার 1 আছে না? 1 ইন্টু টি এর পাওয়ার 1 মানে 0 মানে কি? 0। টি এর পাওয়ার 0, টি এর পাওয়ার 0 মানে কি? 1 মানে কি? 1 এর সাথে 1 গুণ কি হয়? 1। তার মানে তুমি যদি টি এর সাপেক্ষে টি ও অন্তরীকরণ করো তাহলে পাওয়া যাবে হলো 1। তাহলে এখানে কি হলো? শুধু কি থাকলো বলো? ওমেগা নাকি? ওমেগা নাকি? ওমেগা প্লাস এই টি এর সাপেক্ষে ডেলক দিলে অন্তরীকরণ করে কত হবে? কোনো ধ্রুবক ডেল আমাদের এটা আদি দশা না, এটা আমাদের ধ্রুবক না। তাহলে বলো তো টি এর সাপেক্ষে কি আর এই যে সময়ের সাথে কি আর ওই যে এটা পরিবর্তন হবে? আদি দশা পরিবর্তন হবে না। ধ্রুবককে অন্তরীকরণ করলে কি হয়? आंसर 0 হয়। তাহলে প্লাস 0 মানে দিয়ে কোনো লাভ নাই। তাহলে আমাদের এটাই হলো সোনাই বাধা, এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল। তার মানে এই যে ভি, এটা হলো ভি। এটা যদি সোনাই বাধা সূত্র হয় বেগ নির্ণয়ের, তাহলে পরের বেগ নির্ণয়ের সূত্রটা হবে হীরাই বাধা।
বুঝতে পারলে? এটা কিন্তু বেগ নির্ণয়ের সোনায় বাঁধা সূত্র দিলাম। হ্যাঁ, গোল্ডের ফ্রেম, সাইডে গোল্ডের ফ্রেম দিচ্ছি, বুঝলে? এলা 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 গোল্ডটা একটু অন্যরকম দেখি, ময়লা পরে কালচা আছে, কালো কালো গোল্ড, ব্ল্যাক গোল্ড, ব্ল্যাক গোল্ড। এবারে দিব হলো ব্ল্যাক ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড দিয়ে এবার বাতি দিব। কেমন করে দেখো, এই শোনো, এখানে এ ওমেগা কস আছে না, কষ্ট সাবরি যাবি আছে না, আমি চাচ্ছি কি এগুলাকে একটু চেঞ্জ করব। কয়টা বাজে সাবি? সময় শেষ। শোনো, এটা কিসে বাধা সূত্র বললাম? সোনায় বাধা। এবারে কিসেরটা আসবে? দেখ কোনটার দাম বেশি, দেখ নিচেরটা দাম বেশি। আচ্ছা, আমি আমি চাচ্ছি কি জানো, এর উপরে একটা রুট দিব। কেমন করে? তাই তো, কারণ হলো কি দেখো, আমাদের এক্স এর মানটা কিসের ফাংশন? সাইনের ফাংশন। আর বেগের মানটা কিসের ফাংশন হয়ে আছে? কসের ফাংশন হয়ে বসে আছে। আমি চাচ্ছি দুটাকে একই ফাংশনে নিয়ে যাবো, এটাকে সাইনে নিয়ে যাবো। পুরো সাইন থাকবে, ভালো হবে দেখতে, একটু ভালো লাগবে, দেখি তো কি হয়। তাহলে আমি চাচ্ছি এর উপরে একটা রুট দিব, রুট দেওয়া যায়? তাহলে কসের উপরে একটা স্কোয়ার দিলে কোনো সমস্যা আছে? রুট দিলাম, স্কোয়ার দেখো, রুট দিলাম, আবার একটা স্কোয়ার দিলাম, তাহলে স্কোয়ার তো কাটে গেল, একই থাকলো তো না জিনিসটা? কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল, ওমেগা টি প্লাস ডেল এই সাইডে করতেছি আমি, ওমেগা টি প্লাস। ওকে, এটা মানে কিন্তু কোন, বুঝলে? এটা মানে কিন্তু কোন, ভালো করে বুঝো। কস কি, এটা থিটা নাকি? 90 পড়ছি না, কস থিটা সাইন থিটা, থিটা কিন্তু এটা। এটা দেখো, আরে ডায়মন্ড আসবে তারপরে এরকম করে এরা। তারপরে দেখো ভি সমান সমান কস স্কয়ারের পরিবর্তে কি লেখা যায়? কস স্কয়ারের পরিবর্তে কি লেখা যায়? ত্রিকোণমিতি পড়নি? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কি? 1। তাহলে ওখানে কস স্কয়ার রেখে দিলাম, 1 মাইনাস সাইন স্কয়ার। তাহলে এখানে কস স্কয়ার পরিবর্তে লিখবো আমি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা নাকি? থিটা মানে কোনটা? এটা না, এটাকে আমরা থিটা বলতেছি না পুরাটাই। ওমেগা টি মানে তো কোণ, এটাও কোণ, কোণে কোণে যোগ করে কোণ, এটা হলো কোণ। তাহলে সাইন 1 মাইনাস সাইন স্কয়ার থিটা 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 থিটা। এই ওমেগা টি, এই দেখো তো এখানে একটু ভাবো তো, ভালো করে দেখো তো এখানে কি হয়েছে, দেখো তো সাইন থিটা, এই সূত্রটার দিকে তাকাও তো, সাইন থিটার মান কত? সাইন থিটার মান কত? সরি, সাইন থিটা সমান সমান এক্স বাই এ। সাইন থিটা রাখে দাও, এটা পার করে দাও, তাহলে সাইন থিটা সমান সমান সাইন ওমেগা টি, দেখো সাইন ওমেগা টি প্লাস ডেল, 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 এটা সমান লেখা যায় এক্স এর নিচে এ। তাই নয়? এটা পার করে দিলাম না, তাহলে সাইন ওমেগা টি প্লাস ডেল সমান লেখা যায় এক্স ডিভাইডেড এ, কিন্তু সামনে কি আছে 1, তাহলে এটার পরিবর্তে লেখা যাচ্ছে এক্স এর নিচে এ, কিন্তু উপরে কি আছে স্কয়ার, তার উপরে দিলাম এটা স্কয়ার। তাহলে এ ওমেগা, উপরে দেখো এখানে কি 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 লসাগু কি নেওয়া যায় বলো? এখানে কি আলাদা করে স্কয়ার ভাগ করে দিব? দেই নাকি? এক্স স্কয়ার বাই স্কয়ার না? তাহলে এ ওমেগা রুট কি লসাগু যায়? স্কয়ার, তাহলে স্কয়ার আর 1 মিলে স্কয়ার, মাইনাস স্কয়ার আর স্কয়ার মিলে কাটে গেল, থাকলো কি এক্স স্কয়ার। তাহলে দেখো এই রুটটা এর উপরে, এর উপরেও না, তাহলে এর স্কয়ার রুট কাটে গেল, কিন্তু অর্থ কাটলো না। তাহলে থাকলো কি এ ওমেগা, উপরে কি থাকলো রুট ওভার অফ এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, আর স্কয়ার রুট কাটে গেল, নিচে কি থাকলো এ এ এ আর এ ঘাটাস নাকি?
তাহলে ফাইনালি আমরা বেগের মান ভি সমান কি পেলাম, ওমেগা ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা এখন ডায়মন্ড দিয়ে ফ্রেম করে বাঁধে নাও। আমরা যে কোনো কণার যখন আমরা বেগ বের করব, যখন বেগ বের করব তখন আমরা এই সূত্র দিয়ে বেগ বের করব। সরল সন্দিত স্পন্দিত কোনো কণার যে কোনো মুহূর্তের বেগ এটা। আচ্ছা, আজকে তোমাদের এখান থেকেই আর অল্প কিছু বাকি আছে, অল্প কিছু বিষয়। ত্বরণ নির্ণয় করা তো আমরা শিখলাম না, সামনের দিন শিখবো ত্বরণটা।